আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এসবিআই ক্লার্ক নিয়ে একটা কিউএনএ করার আমার প্ল্যানিং ছিল। কারণ অনেকে অনেক প্রবলেম, কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, গাইডেন্স চাইছে। তো আমি ভাবলাম যে এমন কিছু করা যাক যে যে এই মেন্স ক্লিয়ার করে আজকে এসবিআই তে আছে সেরকম কাউকে নিয়ে আসা যাক আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে। তাহলে তোমাদের আরো একটু বেশি হেল্প হবে। তো সেটাই প্ল্যান করেছি। তো যেহেতু এখন জানো সবাই যে ইয়ার এন্ডিং চলছে, সবারই টাইম পাওয়া খুব মুশকিল। আমি অনেকের সাথে যোগাযোগ করেছি আমার স্টুডেন্টের। তো আজকে আমরা সায়নিতা বিশ্বাসকে পেয়েছি। ও এখন এসবিআই ক্লারিক্যালে আছে। তো যা কোয়ারিজ, যা কোয়েশ্চেন এসছে আমি ওকে কোয়েশ্চেন করব। ও ওর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এসবিআই ক্লারিক্যাল মেন্সে যা পেয়েছে, তার উপরে আমরা একটু ডিসকাশন করব, যেটা হোপসো তোমাদের হেল্প হবে। চলো সায়নিতা। গুড ইভিনিং। আমি শামিতা বিশ্বাস। আমি 2020 ব্যাচে এসবিআই ক্লার্ক পেয়েছি, মানে কোভিড ব্যাচে। তো কোভিড ব্যাচ। আজকে স্যার যা বললো কিছু ওটা। তো কারোর কোনো কোয়ারি থাকলে আজকে আমি হেল্প করে দেবো। হ্যাঁ, তো কোয়ারিজ যেগুলো রয়েছে, যে ফার্স্ট যদি আমরা মানে প্রথম কথা তো কাট অফ এবারে অনেক কম গেছে। আমরা বিগত কয়েকটা বছরে দেখেছি যে 85, 82, 80 আপ বা 78+, মানে 78 থেকে 85 রেঞ্জের মধ্যে কয়েক বছর ধরে কাট অফ ছিল লাস্ট 3, 4, 5 ইয়ার্সে। এর একটাই রিজন মেন, যে ভ্যাকেন্সিজ, নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা ছিল সেটা অনেক কম ছিল। তো আমি সবসময় স্টুডেন্টদেরকে এটা বলতাম, ক্লাসেও বলেছি, এখনো বলি, যে দুটো জিনিসের ওপর কাট অফ ম্যাটার করে। একটা হচ্ছে লেভেল অফ কোয়েশ্চেন্স কি আসছে, আর একটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিস কি আছে। ঠিক আছে? তো কখনোই হুম। তোমরা এটা কম্পেয়ার করো না যে লাস্ট ইয়ারে আমার এত কাট অফ গেছে বলে আমার এই ইয়ারেও এত কাট অফ যাবে। তো এটার একটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে যে লাস্ট ইয়ার আমরা 80+ কাট অফ দেখেছি, এবারে সে জায়গায় 61 কাট অফ হয়েছে। এর পেছনে একটাই কারণ, যে এবারে ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে। সেটা হচ্ছে তোর অলমোস্ট কত আছে, 1300 ওয়ান ভ্যাকেন্সি আছে আমার। অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ, 1300। ওয়েস্ট বেঙ্গল থেকে হলে। হুম হুম। হ্যাঁ, বেঙ্গল থেকে হলে 1254 মতো ওর। তাছাড়া 30। আন্দামান নিকোবর and সিকিম পার্টটাও ইনক্লুড করে দিলে 1300 ক্রস করে যাবে, অ্যাপ্রক্সিমেটলি 1400। যেটা হিউজ ভ্যাকেন্সি। হুম হুম যদি হুম। লাস্ট ইয়ারের সাথে আমরা কম্পেয়ার করি, আমরা দেখবো লাস্ট ইয়ারে মাত্র বোধহয় 200 অ্যারাউন্ড ভ্যাকেন্সি ছিল, বাট বাট লেস দ্যান 200 ভ্যাকেন্সি ছিল। মেবি 136 কি 146 এরকম হবে, যতদূর আমার মনে আছে। তো এবারে আমরা তার অলমোস্ট হ্যাঁ, 10 অনেক ভ্যাকেন্সি ছিল আর তার সাথে জয়েনিং অনেক কম হয়েছে। কম হয়েছে। আর তা হুম হুম। 10 টাইমস পেয়েছে এবার। 10 টাইমস বেড়েছে, তো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করেছিলাম যে কাট অফ কম যাবে। তো এখন একটা মেন সমস্যা হচ্ছে, কিছু স্টুডেন্ট আছে যারা ভেবেছিল যে আমি 70 কোয়েশ্চেন অ্যাটেম্প করে এসেছি, আমার তো প্রিলিমস ক্লিয়ার হবে না। তো তারা পড়েনি। লজিক্যালি যেটা হয়, তুমিও একটাই সময় পেরিয়ে এসছো, তুমিও হ্যাঁ জানো হ্যাঁ যে হয় সবার সাথে, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ। এখন তাদের ইচ্ছা হচ্ছে যে এই 10-12 দিন যে টাইম আছে, অ্যাপ্রক্সিমেট ডেট তো 10 বা 12 এপ্রিল দিচ্ছে ওরা। মেবি দুটো শিফট এক্সাম হতে পারে, বা দুটো ডিফারেন্ট ডেটে দুটো শিফট এক্সাম হতে পারে, বা একটা দিনেও পরীক্ষা হুম, হতে পারে, একটা সিঙ্গেল শিফটে হতে পারে। তো যতদূর আমার মনে হচ্ছে দুটো দুটো শিফট শিফটে হয়ে যেতে পারে। চান্স আছে। কারণ যতদূর ইনফরমেশন আসছে, হ্যাঁ হ্যাঁ। যেই বলতে পারি, সিওরিটি তো কিছু দেওয়ার সম্ভব নয়। তো ফার্স্ট এবার তাদের জন্য বলো, যে এই কামিং 12 ডেজ বা 15 ডেজ টাইম রয়েছে, তো সেই কি প্ল্যানিং হওয়া উচিত, স্টেপ বাই স্টেপ আমরা একটু একটু করে ডিসকাস করা শুরু করি। তো ফার্স্ট বলো, তুমি কি পয়েন্ট রেজ করতে চাইছো? ফার্স্টে হচ্ছে যে এই কটা দিন আছে বলে বেশি স্ট্রেস করে ওভারবার্ডেন করে কিছু হবে না। যা যা রয়েছে ওইগুলোই বেশি ভালো করে করে দিতে হবে। আর যেগুলো আমাদের স্ট্রং এরিয়া রয়েছে ওগুলোকে আরো পলিশ করতে হবে। ঠিক। হ্যাঁ। হুম। তার মানে হ্যাঁ, একটা আর হচ্ছে যে প্রপার প্ল্যান এই। খুব দরকার। ঠিক আছে, সবাইকে এটা হুম হুম প্ল্যান করতে হবে। যারা প্রিলিমস এক্সাম দিয়ে এসছো তারা প্রপার সিলেবাস জানো। এবার মেন্সের যে সিলেবাস, সেটা কিন্তু তোমাদেরকে প্রপারলি জানতে হবে। মেন্সের কিন্তু লেভেল অফ কোয়েশ্চেন একটু আলাদা হবে, আর সিলেবাসও কিন্তু প্রিলিমসের থেকে একটু আলাদা। সেটা নলেজ থাকাটা খুব দরকার।
ঠিক আছে? তো বি স্পেসিফিক হয়ে যাও ওখানে, যে কোন ধরনের টপিক তোমাকে পড়তে হবে, যে অ্যাকচুয়াল মেন্সের সিলেবাস কি আছে। যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তারা জানো ভালো করে মেন্সের কি সিলেবাস আছে, যারা অলরেডি আমার স্টুডেন্ট আছে তারাও ভালো করে জানে। আচ্ছা, নেক্সট বলো কি স্ট্র্যাটেজি হওয়া উচিত ফার্স্ট, বা যদি আমরা আগে বলি যে আমি ফার্স্ট এক্সামে যাচ্ছি, তো কি আহ, মানে কি কর, ফার্স্ট আমি এক্সামে বসছি, যেন কেউ একটা এরকম স্টুডেন্ট অনেক আছে যারা ফার্স্ট টাইম মেন্স দিচ্ছে, তাও আর এসবিআই এর মতো এক্সাম, তো তাদের জন্য তোমার কি হুম। টিপস থাকবে শুরুতে একদম স্টার্টিং এ, একটু যদি বলো। ফার্স্ট অফ অল মাথায় একটা জিনিস মনে রাখতে হবে, যে যা যা কোয়েশ্চেন রয়েছে ওইগুলো কোয়েশ্চেন স্টার্ট হতে একদম দেখে নিতে হবে। লাইক কোনগুলো অ্যাপ্রোচেবল, মানে কোনগুলো আমি 100% শিওর করতে পারবো, ওইগুলো আগে অ্যাটেম্প করবো। আর যেগুলো ডিফিকাল্ট টপিক, লাইক ডিফিকাল্ট টপিক পাজলস অ্যাপ্রোচেবল হয়, পাজল সিটি ম্যানেজমেন্ট প্রিভিয়াস লেভেলে খুবই অ্যাপ্রোচেবল হয়, বাট ওটা মেন্সে গিয়ে ওই ভুলটা করা উচিত না, কারণ ওটা খুবই টাফ হয়ে যায় আর তখন অনেকটা টাইম চলে যায়। তো যেগুলো ইজিয়ার টপিকস, লাইক ব্লাড রিলেশন, ডিরেকশন, ডিস্টেন্স, এইগুলো আগে করে দিতে হবে। হ্যাঁ, এগুলো একটু টাফ থাকবে প্রিলিমসের থেকে, বাট এগুলো অনেকটা মানে স্কোরিং এরিয়া। আর লাস্টের দিকটা আমি বলবো যে ইনফরমেশন ইনপুট আউটপুট, পাজল সেটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো পরে দিতে। আর যে কোয়েশ্চেন্স গুলো থাকবে ওগুলো তো একবার দেখে নিতে হবে, আমি কিন্তু 100% কনফিডেন্ট থাকি, তাহলে আমি স্কোর করছো বেশি, তারপর যদি মার্কস চলে, মার্কস চলে যাচ্ছে, মানে নিজের সিটটা দিয়ে নিজের থেকে আরো দিয়ে চলে আসছে। মানে ফার্স্ট এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার যাই সেকশন আসুক শুরুতে, তুমি আগে কোয়েশ্চেন গুলোকে প্রপারলি হ্যাঁ। দেখে নাও। এটা আমারও পয়েন্ট অফ ভিউ, যেটা ও বললো। মানে যেটা ম্যাক্সিমাম এরকম হয় রিজনিং কোয়ান্টের ক্ষেত্রে, আমি বলছি যে হয়তো কঠিন কোয়েশ্চেন আগে অ্যাটেম্প করে দিলে, দিয়ে দেখছো ইজি কোয়েশ্চেন গুলো তোমার মিস হয়ে গেল, তুমি হয়তো পারতে। সাপোজ আমি সিলোলিজম, খুব একটা সহজ টপিক আমরা জানি, তো সিলোলিজম থেকে আমরা মেন্সে কোয়েশ্চেন পাবোই, ডেফিনেট পাবো। এবার যদি দেখা যায় যে তুমি হুম হুম। বাকি ডিফিকাল্ট কোয়েশ্চেন করতে গিয়ে সিলোলিজম পার্টটাকেই তুমি মিস করে ফেললে, সেইটা যেন না হয়, তো ওই জন্য অ্যাটলিস্ট কোয়েশ্চেন গুলো দেখে নাও। তো এবার বলবে যে স্যার আমার ফার্স্ট কোয়েশ্চেনটা পাজল এসছে, তাহলে আমি কি একটা দুটো তিনটে চারটে করে নেক্সট করে যাব? আমরা না, যদি ফার্স্টটা পাজল হয় তাহলে আমরা জানি রিজনিং এর ক্ষেত্রে বা সেট অফ কোয়েশ্চেন কি হবে, পাঁচটা করে হবে। তো যদি কোয়েশ্চেন নাম্বার পাঁচটা ওয়ান, সাতটা হবে। কোয়েশ্চেন নাম্বার সিক্সও তোমার পাজল হবে, মানে অন্য সেট অফ কোয়েশ্চেন হবে, ফাইভে গিয়ে পাজল এন্ড হবে, তো ডিরেক্টলি ক্লিক করো কোয়েশ্চেন নাম্বার সিক্স। তাও যদি নেক্সট আবার পাজল অ্যাপ্রোচ হয় যে পাজল পেলাম স্যার, তাহলে আবার ক্লিক করবে কোয়েশ্চেন নাম্বার 11 কি 12, এরকম ভাবে তোমাকে জাম্প করতে হবে। মানে প্রত্যেকটা কোয়েশ্চেন সেভ নেক্সট করে টাইম ওয়েস্ট করার দরকার নেই। আগে যে পেপার এরকম কোয়েশ্চেন দিয়ে শুরু করবে যেটাতে তোমার কনফিডেন্স বেশি আছে, সব সময় এটা জেনে রাখো। সবাইকে আমি এটাই বলছি, আমি ওদের ক্ষেত্রেও তাই বলেছি, কারণ শুরুর দিককার কোয়েশ্চেন যদি একবার প্রপারলি সলভ হয়ে যায়, আনসার ম্যাচ করে যায়, তো সেটা তোমাকে খুব বুস্ট যোগাবে এক্সামে বসে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট বলো, যে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আমরা কিরকম ভাবে প্রিপারেশন নিতে পারি, আমি এক একটা করে সেকশন তোমাকে জিজ্ঞেস করব, সেটা আমাকে একটু বলো। কত মাস আর কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স? অ্যাফেয়ার্স এ লাস্ট 3 মান্থস ফোকাস করতে হবে, হুম। ওকে। লাস্ট 3 মান্থস ফোকাস করতে হবে। আর যে ব্যাংকিং টার্মিনোলজি যে খুচখাচ যেগুলো রয়েছে ওগুলো একটুখানি ইম্পর্টেন্স দিতে হবে। আর তারপর তো বাকি জিনিসগুলো, যেটা মেমোরেন্ডাম আর আন্ডারস্ট্যান্ডিং, বাকি সবগুলো সাইন এগ্রিমেন্টস হচ্ছে, ওগুলো সব করতে হবে। আর কম্পিউটারের দিকটা ফোকাস না করলেও চলে, হার্ডলি একটা বা দুটো কোয়েশ্চেন আসবে, নাহলে আসবে, এটা ধরে নিতে হবে। আর যেটা জেনারেল অ্যাওয়ারনেস, মানে জিওগ্রাফি, মানে নর্মাল অথর রাইটার্স, এগুলো থেকে আসছে, ওগুলোটা যদি বেশি করা যায়, মানে ওগুলো মানে শিওর শট আসছে, ওটা তো আর বেশি চেঞ্জ হচ্ছে না, তো ওগুলো করলে ভালো হয়। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্রেন্থ থাকে তাহলে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকঠাক ফুল অ্যাটেম্প করতে। কারণ যদি 40 মার্কস, 50 মার্কস, 50 উঠে যায় তো, মানে 50 মার্কস একটু বেশি এক্সাজারেট করে দিলাম, আর যদি 30 মার্কস হয়, 30 মার্কস দেখতে। না, 50 মার্কস তো অ্যাকচুয়ালি তোমার নেই, 40 কোয়েশ্চেনের জন্য 40 মার্কস আছে। হ্যাঁ 40। হ্যাঁ। হুম তো হুম। আচ্ছা, এবারে আমি তোমাদের একটা জিনিস এখানে বলে দিই, যে ফার্স্ট তোমরা চেষ্টা করবে যে জানুয়ারি থেকে মার্চ মাস অবধি যা কারেন্ট ইভেন্ট আছে সেটাকে ভালোভাবে পড়ে নিয়ে যাওয়ার। ফার্স্ট, এটা ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। নেক্সট থিং ইজ দ্যাট, যে স্যার তাহলে কি আমি পিছনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো না? যদি তোমার পড়া থাকে তাহলে আমি বলবো এর সাথে তুমি ডিসেম্বর মান্থটাকে অ্যাড করে নাও।
ক্লিয়ার? সবাইকে আমি এটা বলছি। ঠিক আছে, জানুয়ারি থেকে মার্চ আগে পড়বে, টাইম বেশি থাকলে ডিসেম্বরটা অ্যাড করবে। নেক্সট পয়েন্ট এরকম করে ভাবো, লাস্ট 1 ইয়ারে কি কি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে। ইম্পর্টেন্ট ইভেন্ট মানে যেরকম ধরো সাপোজ এই যে বাজেট এসছে আমরা দেখতে পাচ্ছি, তো বাজেট কিন্তু কামিং 1 বছরে যা এক্সাম হবে তাতে কিন্তু বাজেট থেকে কোয়েশ্চেন আসতে পারে। এই রকম কি কি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছে, যেমন আমরা জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি তো রিসেন্ট, টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে যেটা লাস্ট 1 ইয়ারের মধ্যে হয়েছে, মেবি নভেম্বর মান্থে হয়েছিল। তো টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে যদি কোনো উইন্টার অলিম্পিক হয়েছিল বোধহয় লাস্ট ইয়ার অলিম্পিক হয়েছিল, অলিম্পিক থেকে কিন্তু আগস্টে হয়েছিল, আগস্ট সেপ্টেম্বর। ঠিক আছে, আগস্ট সেপ্টেম্বরে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট ইভেন্ট। এরকম যা যা অ্যাওয়ার্ড আছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, গেমস, এই ইম্পর্টেন্ট ইভেন্ট গুলো একটু সবাই দেখে যাবে, এখান থেকে একটা 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 করে কোয়েশ্চেন দিতে পারে। আর একটা এসবিআই এর কারেন্ট অ্যাফেয়ার্স এর মেন জায়গা যেটা আমি দেখেছি, এসবিআই কিন্তু একটু স্ট্যাটিক জিকে পার্ট থেকে বেশি কোয়েশ্চেন করে। ঠিক আছে, সায়নিকা তুমিও বোধহয় দেখেছো এটা, যেরকম স্ট্যাটিক জিকেটা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। 8-10টা কোয়েশ্চেন এসবিআই করবে আউট অফ 40 কোয়েশ্চেন, যেটা আইবিপিএস করে না। এসবিআই কিন্তু ওটার ওই পার্টটার উপর বেশি ফোকাস দেয়, যেরকম ডান্স ফর্ম আছে, কারেন্সি আছে, ক্যাপিটাল আছে, তারপরে তোমাদের আর কি কি আছে বলো, আমি তো মাঝে মধ্যে ভুলে যাই। রিভার্স আছে, তারপর অথর্স আছে। আহ, ইয়েস। আর হ্যাঁ, তারপর এই যে স্পোর্টস এ কি কি নাম আছে, কি কি টার্মিনোলজি ইউজ হয় স্পোর্টস এ, এগুলো তো আসে। স্টেডিয়াম আছে, বুক অ্যান্ড অথর আছে, এগুলো আছে, ফেস্টিভ্যালস আছে। হ্যাঁ। ফেস্টিভ্যালস হুম। আছে, ডান্স ফর্ম রয়েছে, নানান নানান অনেক অনেক টাইপ আছে। তারপরে আমাদের ন্যাশনাল পার্ক গুলো আছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ন্যাশনাল পার্ক গুলো ন্যাশনাল আসে, পার্ক হ্যাঁ। একটা কোয়েশ্চেন তো আসবে, আসেই ন্যাশনাল পার্ক থেকে। আসবেই। তো এই পার্ট গুলো হ্যাঁ, তোমরা এই আট কটা দশ যদি ভালো থেকে করে হয়। পাবে। হ্যাঁ, আমি একটু ফিল্টার করে এটা আমি গ্রুপে দিয়ে দেবো যে কোন কোন সেকশন গুলো পড়া উচিত যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে স্ট্যাটিক জিকের। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার সেকশন, আর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট নেই কিছু কভার করার মতো। এবার আমরা একটু রিজনিং এ আসি, বলো রিজনিং এর কি করা হ্যাঁ, উচিত, কি রিজনিং প্ল্যানিং এ তো হওয়া উচিত। আমি রিজনিং এ তো আমি প্রথমে এটা বলেছিলাম, পাজল সবার করতে ভালো লাগে। এবার যারা প্রিলিমস ক্র্যাক করেছে মানে পাজলের উপর দিয়েই পুরো ক্র্যাক করেছে। একদমই তাই। হ্যাঁ, তো পাজলটা আমি বলবো মেন্সের সেকেন্ড অপশন ধরতে। পাজলটা আগে আসতেই না। আর যেগুলো ইজি অ্যাপ্রোচ, যেমনি স্টেটমেন্ট কনক্লুশন যেটা রয়েছে ওটা, অ্যাজাম্পশন কনক্লুশন, ডিরেকশন ডিস্টেন্স, ব্লাড রিলেশন, সিলোজিজম, কোডিং ডিকোডিং, অ্যালফানিউমেরিক সিরিজ। কোডিং ডিকোডিংটা তো পরে বলবো। অ্যালফানিউমেরিক সিরিজ, এগুলো প্রথমে রাখতে হবে। কারণ এইগুলো একদম গ্যারান্টিড আনসার হবে, একবারেই আনসার আসে এগুলো। আসবেই। আর কিছু ঠিক। যদি খুব ম্যাসিভ ভুল না হয়, একদম এগুলো ঠিক হবে। তো এটাতে ওকে। যদি হয়ে যায়, এটা আমাদের অনেকটা চলে আসে, অ্যারাউন্ড 20 মার্কস এর থেকে আমাদের উঠে আসে, 20 to 25 মার্কস। একদম ইজিলি, মানে আমরা যদি ভাবি টোটাল হ্যাঁ, নাম্বার এটা অফ থেকে তোমার কোয়েশ্চেন 50 আসবে, ধরে নাও যে 50টা টোটাল কোয়েশ্চেন দেবে, মার্কস ক্যারি করছে 60, তার মানে 60। হ্যাঁ। এইখানে টোটাল টাইম থাকছে 45 মিনিটস। ঠিক আছে, তো লজিক্যালি এটা ভাবা যাবে হুম। যে আমরা ধরে নিচ্ছি যে একদম ওস কেস সিনারিও কি হবে, 50% অফ দ্য কোয়েশ্চেন পাজেল, মানে 25টা কোয়েশ্চেন আমার হ্যাঁ, হ্যাঁ, পাজেল হ্যাঁ, হবে, হ্যাঁ। আমরা ধরে নিচ্ছি। এর থেকে পাজলই আসে। 20টা দিতে পারে, বাট 25টার বেশি কোয়েশ্চেন পাজেলে দেবে না। এবারে তোমরা সবাই এটা ফোকাস করো যে হুম, হুম, 25টা পাজেলের কোয়েশ্চেনকে একটু সাইডে রেখে বাকি যে রেস্ট অফ দ্য 25 কোয়েশ্চেন আছে সেটা আগে অ্যাপ্রোচ করো। সেটার মধ্যে কি হতে পারে, লজিক্যাল রিজনিং একটা বড় রোল প্লে করে। লজিক্যাল রিজনিং এর মধ্যে অ্যাজাম্পশন আছে, আর্গুমেন্ট আছে, কোর্স অফ অ্যাকশন আছে, কজ এন্ড এফেক্ট আছে, এখান থেকে আমরা 8, 10, 12খানা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, হুম, হুম। যারা ক্লাস করেছো তারা জানো, আর যারা দুটো করে পড়ো। কোয়েশ্চেন হলেই হয়ে যাচ্ছে, 10টার মতন হয়ে যাবে। ইয়েস, ইয়েস। তারপরে হ্যাঁ, তারপর লজিক, ব্লাড রিলেশনটা। সিলোলিজম আছে, সিলোলিজম খুব ইম্পর্টেন্ট জায়গা। সিলোলিজম, ব্লাড সিলোজিজম রিলেশন, 3টে থেকে 3টের মতন আসবে। ব্লাড হ্যাঁ, রিলেশন। ব্লাড রিলেশন যদি কালচারের সাথেও আসে, বাট ব্লাড রিলেশন হচ্ছে ডুয়েবল, ইজিলি ডুয়েবল। তো তারপরে আসছে তোমার অ্যাডভান্স কোডিং আসতে পারে, অ্যাডভান্স কোডিং একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, লজিক্যাল হুম, হয়। হুম, ঠিক আছে, মেশিন ইনপুট আছে। আচ্ছা, এটা ছাড়া দুটো ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি আর একটা হচ্ছে ডিসিশন মেকিং।
ঠিক আছে? তো এই এই হুম সেগমেন্ট হুম গুলো তোমরা আগে প্ল্যান করো। ফার্স্টে চেষ্টা করবে লজিক্যাল করার, মানে অ্যাপার্ট ফ্রম পাজল, পাজল বাদ দিয়ে বাকি যা কোয়েশ্চেন আছে এগুলো আগে করবে। মানে এরকম যেন না হয় উইদিন 45 মিনিটস আমি বাকি রেস্ট অফ দ্য কোয়েশ্চেন দেখতেই পারলাম না ফর পাজল। তখন তুমি পাজলকে ব্লেম করতে পারবে না, কারণ তুমি ফুল হুম। রাস্তা ধরেছো। এটা সবসময় মনে রাখবে, দোষ নিজেকে দেবে। আমি এটা সবার জন্য বলছি। তোমাকে প্ল্যান কিন্তু এটাই ফলো করতে হবে। এবারে যদি সব হয়ে গেল, টাইম বেঁচে আছে, পাজেলে আসতে চাইছো, পাজেলে কি আগে করবে? পাজেলে বক্স পাজেল যেগুলো থাকে সেগুলো আগে করার চেষ্টা করবে। ঠিক আছে, বক্স পাজেল। তারপরে করতে পারো ফ্ল্যাট বা ফ্লোর বেস পাজেল। ঠিক আছে, ফ্ল্যাট বা ফ্লোর বেস পাজেলটা খুব ইজি এগুলো করা, ফ্ল্যাট বা ফ্লোর বেস পাজেল, বক্স পাজেল। আর হচ্ছে সিকোয়েন্সিয়াল পাজেল। সিকোয়েন্সিয়াল পাজেলে কি আসতে পারে, ধরে নাও 3 ভেরিয়েবল দিল, ডে দিল, টিচার দিল, সাবজেক্ট দিল, এরকম। বা হয়তো মান্থ দিল, পার্সন দিল, আর ধরে নে ডিফারেন্ট মুভির নাম দিল, এরকম দিল। ঠিক আছে, ডিফারেন্ট ডাইরেক্টর, ডিফারেন্ট মুভির মান্থ। বা এরকম দিল, ইয়ার দিল, 8টা 9টা পার্সন দিল, তাদের ডিফারেন্ট ডেট অফ, মানে ডিওবির মধ্যে ইয়ারটাকে তুলে দিচ্ছে যে কে কোন বছর জন্মেছে। তো এই ধরনের যে সিকোয়েন্সিয়াল পাজল থাকে, যেটা সেটা ডে থাকতে পারে, মান্থ থাকতে পারে, ইয়ার থাকতে পারে, সেই ধরনের কোয়েশ্চেনকে আগে অ্যাপ্রোচ করবে। যেটা করবে না সেটা হচ্ছে ব্লাড রিলেশন বেস যদি পাজল দেয় করবে না, সার্কুলার যদি পাজল দেয় সেগুলোকে অ্যাভয়েড করবে, ওগুলো পরে করার চেষ্টা করো। ঠিক আছে। আর একটা জিনিস, পাজেলের সাইজ যদি বড় হয়, লেন্থ মানে যে পাজেলের কোয়েশ্চেনটা দেওয়া হচ্ছে লেন্থ যদি বড় হয়, ইনফরমেশন যদি বেশি থাকে, তাহলে জানবে পাজেলটা করা বেশি সহজ। যত ছোট পাজেল হবে তত কিন্তু পড়া ডিফিকাল্ট হয়ে ওঠে, কারণ ছোট পাজেলের ক্ষেত্রে ইনফরমেশন, ডিরেক্ট ইনফরমেশন কম থাকে, ইনডিরেক্ট ইনফরমেশন বেশি থাকে। তো এই জায়গাগুলোকে একটু তোমাদেরকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। যে যে পয়েন্টগুলো আমি ডিসকাস করছি বা সায়নিতা বলছে, সবাই নোট ডাউন করে রাখো। আর এই অ্যাপ্রোচে এই কামিং 10 দিনে মক টেস্ট গুলো দেবে। এই 10 দিনে তোমরা মিনিমাম 2 করে 3টে করে মক টেস্ট দাও মেন্স লেভেলের। তাহলে এই অ্যাপ্রোচই ফলো করতে হবে, ডেফিনেটলি তার একটা প্রপার আউটপুট পাবে। আচ্ছা, নেক্সট আমরা আসি কোয়ান্ট সেকশনে। কোয়ান্ট একটু যদি ডিসকাস করো, কোয়ান্টে কি করা উচিত। কোয়ান্টেও এখানে সেম, যেমন আমরা 50% অফ কোয়েশ্চেন পাজেলে দেখলাম রিজনিং এ, এখানেও 50% অফ কোয়েশ্চেন ডিআই থেকে থাকবে, একদম। হ্যাঁ, তো ডিআই তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, ডিআই আমাদের করতেই হবে। আর এখানে আমি একটু পয়েন্ট বলে দিই, না মেন্স লেভেলের ডিআই কিন্তু 5টা কোয়েশ্চেন যদি থাকে তাহলে 3:2 রেশিওতে থাকে, এটা সবসময় মনে রাখবি। 3:2 রেশিও মিনস 3টে ইজি কোয়েশ্চেন আর 2টো ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো চেষ্টা করবে এই 3টে ইজি কোয়েশ্চেন আগে করার। 2টো কোয়েশ্চেন যদি তোমার মনে হয় বেশি টাইম লাগবে, মার্ক ফর রিভিউ করে ছেড়ে দেবে, দরকার নেই। তুমি যদি 5 5-এ 25টা ডিআই এর কোয়েশ্চেনের মধ্যে 5 দিনে 15টা ডিআই করতে পারো উইদিন 20 মিনিটস, তাও জানবে অনেক, তাও অনেক। কারণ ম্যাথস এর জন্য আমার কাছে টাইম আছে 45 মিনিটস, নাম্বার অফ কোয়েশ্চেন্স আছে 50, এটা মনে রাখবে। আচ্ছা, এবার ডিআই এর সম্বন্ধে যদি কিছু বলার থাকে সায়নিতা তুমি একটু বলো, কোন ধরনের ডিআই ডিআই তো দিতে, আসবে লাইক কোনটা ইজি হবে। প্রফিট অ্যান্ড লস থেকে আসবে, হুম, ওয়ার্ক টাইম ডিস্টেন্স থেকে আসে, অনেক সময় ভলিউম এরিয়া থেকে আসে। আর ভলিউম এরিয়া থেকে যেটা আমি দেখেছি, ফর্মুলা ঠিকঠাক জানলে ওটা হয়ে যায়। ফর্মুলা ঠিকঠাক জানো বাট নাও আসতে পারে, ওটা অনেক সময় আসে, মেনসুরেশনটা অনেক সময় মিক্স আসে না। করে দেয়, তাই তো? মেনসুরেশনটা মিক্স করে দেবে। হ্যাঁ, মানে মেনসুরেশনের হ্যাঁ ফর্মুলা না হ্যাঁ হ্যাঁ, জানলে পারবে না। ওটা না করে, ওটা না ধরাই ভালো, মানে ওটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। প্রফিট অ্যান্ড লস, ওয়ার্ক টাইম ডিস্টেন্স, তারপর আপস্ট্রিম ডাউনস্ট্রিম যেটা রয়েছে ওগুলো, ওগুলো থেকে তো আসবেই দিয়ে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে আসে। এইগুলো যদি এমনি বেসিক ঠিক থাকে, একটু টাইম লাগলেও স্যার যে অ্যাপ্রোচটা বলেছে ওটা দিয়ে করতে হবে। 3টে করে নিলে আর বাকি দুটো যদি টাফ লাগে তো বাকি দুটো স্কিপ। কারণ আমাদের হচ্ছে যে অ্যাকিউরেসি নিয়ে কথা, নাম্বার এক্স্যাক্টলি। অ্যান্ড অ্যাকিউরেসিটা যেন ঠিকঠাক থাকে। আর যেটা হচ্ছে সিম্পলিফিকেশন আসে মেন্স লেভেলে, তো সিম্পলিফিকেশনটা করতে হবে, নাম্বার সিস্টেমও করতে হবে। ওকে। এইগুলো আগে করে নিতে হবে। কারণ এতে যদি আমাদের 5টা 6টাও মার্কস চলে আসে, তার 5টা 6টা ঠিকঠাক আসে। আর মেন ফোকাস হচ্ছে আমাদের এখানে এক্সট্রা কাট অফ নেই বলে না, আমরা যেগুলো স্ট্রং হয়েছে ওগুলো আগে তুলে দেবো। যে একদম। পোর্শনটা আমি জানি আমি এই পোর্শনটা একদম মানে 100% কনফিডেন্ট, ওটা দিয়ে ম্যাক্সিমাম মার্কস করবো। আর হুম, আরেকটা দিয়ে মানে নেগেটিভে যেন না যায়, এটাই আমি বলবো সবাইকে,
যে বাকিগুলো ঠিকঠাক করে তুলে মার্কস গুলো। মানে দুটো দিক, রিজনিং এন্ড কোয়ান্ট দুটো সেকশনই, যেটা তোমার স্ট্রং জায়গা সেটা থেকে আগে শুরু করবেন, সেই মার্কস গুলো তোলার চেষ্টা করবে। ঠিক আছে, যেখানে 50-50 হ্যাঁ হ্যাঁ চান্স আছে সেই কোয়েশ্চেন গুলো পরে বানাবে। সবসময় সবাইকে এটাই বলছি, সেই হ্যাঁ। কোয়েশ্চেন গুলো আমি পরে বানাবো, আগে বাকি যে কোয়েশ্চেন আছে ওগুলোকে আমি চেষ্টা করবো তো। আচ্ছা, ইংলিশ সেকশনটা বলো একটু। যদি ইংলিশ নিয়ে তো বিরাট বড় সমস্যা, ইংলিশে তো অনেক স্টুডেন্ট যাবে স্যার আমার কাট অফটা যেন ক্লিয়ার হয়ে যায়, বাস এইটার জন্য। যারা ইংলিশে উইক হ্যাঁ, তাদের জন্য এটাই একটা ভালো রয়েছে, কাট অফ নেই, সেকশনাল কাট অফটা নেই এতে। এসবিআই কিন্তু ইংলিশে মার্কস তুলতে হবে। এসবিআই পিও ক্লার্ক এটাই দুটোতে হচ্ছে- কাট অফ নেই, এই একটা বিরাট অ্যাডভান্টেজ। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা সত্যি অ্যাডভান্টেজ, মানে যাদের একটা সেকশন উইক পরের সেকশন গুলো তুলে নিতে পারে। আচ্ছা, ইংলিশে সবচেয়ে সোজা পার্ট যেগুলো রয়েছে, যেগুলো ফিলিং ফিলার্স যেগুলো রয়েছে, স্পেলিং, সেন্টেন্সে যেগুলো রং গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলো থাকে, ওইগুলো করা যায়, ওইগুলো আগে করতে বলবো। আর প্যারাগ্রাফ গুলো বড়, প্যারাগ্রাফ থেকে অনেক কোয়েশ্চেন আসে, আর ঘুরিয়ে ঘুরিয়ে যা দেয় অনেকটা টাইম চলে যায় ওটা সেকেন্ডে করতে। তো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, প্যারা রিঅ্যারেঞ্জমেন্ট তারপর করতে, লাইক স্পেলিং এগুলো করার পর, আর প্যারাগ্রাফ ক্লোজ টেস্ট তো তার লাস্টে। আচ্ছা, মানে আনসিন প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন দেয় ওটা কি করা উচিত শুরুর দিকে না পরে করা উচিত? না না, ওটা পরের দিকে, একটা পরের টাইম দিকে চলে যায় করবে। পুরো প্যারাগ্রাফ করতে। আচ্ছা আচ্ছা, তার হ্যাঁ মানে হ্যাঁ শুরু করবো কি আমি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা ডবল ফিলার বা ট্রিপল ফিলার, হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো, তাই ওগুলো তো? তো হয়ে যায়, ওগুলো সঙ্গে সঙ্গে হয়ে যায়, ওগুলো আগে করলে বেশি ভালো। তারপরে তোমার প্যারা জাম্বল থাকতে পারে, ফাইন। তাছাড়া হুম তোমার হুম হুম। কলম ম্যাচিং এর কোয়েশ্চেনটা আচ্ছা, তো এখন খুব দেয়, দুটো কলম দিয়ে দেয়, ইভেন্ট গুলোকে ম্যাচ করাতে হয়। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ 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 হ্যাঁ, এখন কোয়েশ্চেনটা ওটা আছে। খুব কমন হয়ে গেছে এখন। হুম। আর ওর পার্টটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে খুব স্কোরিংও আছে। আর যদি কপাল ভালো থাকে স্টুডেন্টদের, তাহলে 4-5টা এরর কারেকশনও দিয়ে দিতে পারে, বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, এরর কারেকশন তো আসেই। তাহলে এরর কারেকশন তো একটা দুটো তো থাকবে, আর যদি ভালো থাকে তো পাঁচটা হয়ে যাবে। 5টায় থাকবে, ঠিক 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 ঠিক। আহ, আচ্ছা, আর তাহলে তো পুরো আমরা ডিসকাস করে নিলাম স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। আর যদি কিছু পয়েন্ট হুম হুম হুম। পয়েন্ট থাকে যদি বলো তুমি, তারপরে আমি নয় ওদেরকে আরো ডিটেলস বলে দেবো, যা যা আছে আরো কিছু আর একটা জানা। পয়েন্ট বলবো, আশেপাশে যারা রয়েছে ওরা যদি কাঁদেও দেখে দেখতে আর লেখা করে বসে থাকতে হবে, কারণ অনেকজন আছে পরীক্ষার কোয়েশ্চেন পেপার দেখে কাঁদতে বসবে। সলভ হচ্ছে না বলে কাঁদতে বসলে লাভ নেই, সলভ হচ্ছে না বলে ঠিক আছে এই কোয়েশ্চেন এবার সলভ করতে বলতে হবে, এটা নিয়ে চলবে। পরীক্ষার টাইমে কাঁদলে কোনো কাজে দেয় না, ওটাতে টাইম ওয়েস্ট হবে। ঠিক, এটা ঠিক কথা বলেছো। ঠিক আছে, কারণ যাদের মেন্সের প্রিপারেশন নেই তো তাদের তো প্রবলেম হবেই, মানে যারা অনেকদিন পড়াশোনার মধ্যে প্রবলেম নেই, হবে কিন্তু, টাচে নেই। হ্যাঁ 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 হ্যাঁ, আর অমনি প্রথমবার অমনি টাফ কোয়েশ্চেন দেখে একটু আরোই ভালোই প্রবলেম হবে, কিন্তু ওটা থেকে কেঁদে লাভ নেই। মানে মাথা খালি করে পড়তে হবে জিনিসটা, লাইক পড়তে হচ্ছে কনক্লুড, স্টেটমেন্ট দেওয়া হচ্ছে ওর কনক্লুশন বার করে, ইয়েস ইয়েস এমনি ইয়েস। হয় বার করে করতে হবে। একটা একটা আমি জিনিস জানতে চাই, ধরে নাও এই যে অলমোস্ট 2 ঘন্টা 40 মিনিটের টাইম রয়েছে, টোটাল মার্কস আমরা 190 দেখতে পাচ্ছি। তো এখানে টাইম ম্যানেজমেন্টের কোনো ইস্যু আছে কি? তোমার কি মনে হয় কোনো সেকশনাল যে টাইম রয়েছে, যে 40 মিনিটস, 45 মিনিটস, 45 মিনিটস, 35, মানে ম্যাথস রিজনিং এ 45 মিনিটস করে রয়েছে, ইংলিশ আমরা দেখছি 40 মিনিটস আছে, আর অ্যারিথমেটিক সেকশনে 35, সরি, কারেন্ট অ্যাফেয়ার্স এ 35 মিনিটস রয়েছে। হুম, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমাকে হুম, একটু বলো টাইম ম্যানেজ করতে কি কোনো অসুবিধা হবে? যেটা ধরে নাও আমরা প্রিলিমসে দেখি খুব আহ, প্রবলেম হয়, এখানে কি হতে হুম হুম পারে হুম সেটা? হুম। না, এখানে অতটা হবে না, কারণ আমরা এখানে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ আমরা ইউজ করবো, লাইক আমাদের সব কোয়েশ্চেন করতে হবে না, আমাদের দেখতে হবে যেগুলো আমি শিওর রয়েছে ওগুলোই করবো, কারণ অ্যাকিউরেসি আমাদের এখানে বাঁচাবে। আর যা করছি ওটার জন্য অ্যাকিউরেসি হয়, এটাই আমাদের বাঁচাবে। আর আমাদের সব কোয়েশ্চেন অ্যাটেম্প করতে গেলে মানে পুরোটাই ডুবে যাবে, যেইটা ঠিক আছে ওটাই করবো, আর যেগুলো মনে হচ্ছে একটু ডাউট হচ্ছে ওগুলো ছুবোই না, ছুতেই হবে না কোয়েশ্চেন গুলো। তাই 40টা কোয়েশ্চেনের মধ্যে যদি পাঁচটা কোয়েশ্চেন না করি আমাদের কোনো অসুবিধা হবে না, বাকি কাজটা মানে বাকি 35টা হচ্ছে ওতেই যদি মার্কস উঠে যায় তো হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে। মানে এটাই, মানে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আর একটা তো খুব হুম হুম ডিফিকাল্ট ব্যাপার এখনকার স্টুডেন্টের জন্য, যে 2 ঘন্টা 40 মিনিট একটা জায়গায় বসে থাকা, আর সামনে ওই গ্রেড খালির মতো বড় বড় কোয়েশ্চেন্স আসবে, সেগুলোকে ফেস করা এটা বিরাট ডিফিকাল্ট। আমার পার্সোনালি এটাই মনে হয়। মানে এখন যাদের কাছে টাইম আছে আমি তো বলবো ভাই দিনে দুটো করে মক টেস্ট দাও সবাই, বসে থাকো হ্যাঁ অ্যাটলিস্ট হ্যাঁ হ্যাঁ সকাল সন্ধ্যা বসো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম নিয়ে,
অ্যানালাইসিস করো, 3 ঘন্টা। কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়ো। নতুন কিছু আর পড়ে কিছু করতে পারবে না। যে তুমি যদি সাপোজ এখন নতুন কিছু হবে না, যা হয়েছে ওটাকেই রিভিশন দাও। স্টেটমেন্ট অ্যাজাম্পশনস, আরেকটা আমার মনে হয়, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা আমার মনে হয় যে যে টাইমটা আমাদের পরীক্ষার টাইমিং যেটা হচ্ছে, ওই টাইমিং এ যদি আমরা একটা পরীক্ষা দিই, তাহলে আমার মেন্টাল সেট আপ হয়ে যায়। লাইক ওই টাইমটা আমরা একটু মানে লেথার্জিক ফিল করবো না, ঘুম পাচ্ছে এইসব ফিলিংটা আসবে। লাইক বাড়িতেও তো আমি এই টাইমেই পরীক্ষা দিতাম, তো ওই টাইমটা ব্রেনটা অ্যাক্টিভ থাকবে আমার মনে হয়। সবাইকে বলি যে যখন তোমার শিফট হচ্ছে সেই শিফট অনুযায়ী পরীক্ষায় বসো। সাপোজ আজকে যদি মেন্সের একটা হ্যাঁ। স্লট হয় না, তাহলে দেখবে 12টা থেকে পরীক্ষা হবে, তো তুমি চেষ্টা করো দুপুর হুম, 12টার হুম, হুম। সময় এক্সামটা দেওয়ার। 12টা থেকে হ্যাঁ, 3টে হ্যাঁ, অবধি এক্সাম দেওয়ার, কারণ মাথাটা ওরম ভাবে সেট হয়ে যায়। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হুম, হুম, বলেছে, হুম, যেটা হুম। আমি ক্লাসে বলি সবাইকে। হ্যাঁ, এটা খুব দরকারি একটা পয়েন্ট। মানে দেখা হ্যাঁ। যাচ্ছে তুমি যে আর সময়টা পরীক্ষা দুটো হাতে হচ্ছে। হ্যাঁ বলো। যে পরীক্ষা তো দুটো ভাবে হয়, 8টা থেকে একটা হচ্ছে, একটা 2টো থেকে হচ্ছে, তো ওই দুটো টাইমে দিই। তাহলে ওই বাস, দুটো টাইমে মানে একটা আইডিয়া হয়ে যাবে যে এতটুকু টাইমের মধ্যে হচ্ছে, আর বাকি টাইমটা তারপর রিভিশন করো। রিভিশন করো, একদমই তাই। তাহলে নতুন কিছু পড়ার দরকার নেই, যেগুলো থেকে স্কোরিং সেই জায়গাগুলো ভালো করে রিভিশন দাও, মক টেস্ট দাও, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। এখন এটাই প্ল্যানিং হওয়া উচিত, ঠিক আছে? হুম, হুম। আর আমি সবাইকে হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, বলবো, এখন মক টেস্টটা হ্যাঁ, যে কারেক্ট। এত বড় অপরচুনিটি তোমরা পাবে না নেক্সট কামিং 5-6 বছরে, তো ভুলে যাও। কারণ এই বছরে অনেক ব্রাঞ্চ এসবিআই এর ওপেন হচ্ছে, সায়নিতা জানে নিশ্চয়ই। তো ওই কারণে এতটা ভ্যাকেন্সিজ হুম, এসছে হুম, হুম। এক্সট্রা, অলমোস্ট 10 টাইমস। নাহলে ক্লারিক্যালে এত ভ্যাকেন্সি আসে না সচরাচর, জানো 200-250-এর মধ্যে থাকে। তো এই খুবই কম আছে। যারা প্রিলিমস ক্র্যাক করেছো তাদের কাছে হিউজ একটা অপরচুনিটি, যে আমরা কিভাবে পুরো এক্সামটাকে প্ল্যান করে একটা কাট অফ মার্কস আনতে হবে। কারণ এখানে আর কোনো সেকেন্ড স্টেপ নেই যে তোমার ইন্টারভিউ হবে, একবার মেন্স এর কাট হুম, অফটা হুম, হুম। ক্লিয়ার হলে একটা চাকরি হয়ে গেল। মানে এটা হয়ে গেলে ফাইনাল, এটাই মানে ফাইনাল, তারপর আর কিছু ভাবতেও হয় না। এটা সত্যি বলছি, ডকুমেন্ট ভেরিফিকেশনেও কিছু ভাবতে হয় না। অনেকজন ভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম কাটা যাবে, এটা কিছু ভাবতে হয় না। মানে পরীক্ষা পাশ করে গেলেই মানে শান্তি, মেন্টাল শান্তি, লাইক হয়ে যাবে আর কোথাও একটা হয়ে যাবে। একদমই তাই, একদমই তাই। আর তোমার যে জায়গাটা যেটা, হ্যাঁ, তো কাট অফ নিয়ে কেউ ভাববে না। আমার মনে হয় যদি যে স্ট্যান্ডার্ডের মেন্স এর এক্সাম হয়েছে সেই রকম লেভেলের কোয়েশ্চেন হয়, তাহলে 70+ উইল বি দা কাট অফ। তার বেশি যাবে না, আমার প্ল্যানিং বলছি তোমাদেরকে সবাইকে। যদি আমার মনে হচ্ছে কোয়েশ্চেন আর একটু ইজি হতে পারে, ইজি হলে আমরা কিন্তু 80 কি 80+ কি 90 এরকম কাট অফে এক্সপেক্ট করতে পারি, কারণ যেহেতু এতটা ভ্যাকেন্সি আছে কোয়েশ্চেন হলেও একটু ইজি হবে। যদি পেপার ইজি হয় তাহলে কাট অফ একটু বাড়তে পারে। যা এতদিন মেন্সের পেপার হয়েছে সেই অনুযায়ী যদি পেপার আসে, তাহলে 70-এর বেশি, 70-এর নিচে কাট অফ থাকবে না, সেটাও জানি। 70-এর মধ্যেই কাট অফ থাকবে। তো কাট অফ নিয়ে ভাববে না, চেষ্টা করে আসবে 80 কি 90টা কোয়েশ্চেন কারেক্টলি করার। ভুল কোয়েশ্চেন করার কোনো জায়গা নেই, যেটুকু আমি করব সেটুকু যেন কারেক্ট হয় উইথ 100% অ্যাকুরেসি। বাস, তোমার লাস্ট কি কনক্লুশন আছে বলে দাও, একটু সবাইকে শেয়ার করে দাও। সিরিয়াসলি এখানে একদম মাথা ঘামাতে না, যা যা রয়েছে ওগুলো রিভিশন করতে, আর বেশি ভাববে না। মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে, আর আশেপাশে কেউ কাঁদলে দেখলে হবে না। যারা ক্লিয়ার করবে তাদের পরের স্টেপে যা যা ডাউট কোয়ারিজ আসবে, সায়নিতা অলওয়েজ আছে। যার যা প্রবলেম হবে, সায়নিতা ইনফ্যাক্ট আমার হ্যাঁ, গ্রুপেও আছে, ঠিক আছে? তবে কেউ হ্যাঁ, ওকে হ্যাঁ, আছি পার্সোনাল এখনো। মেসেজ করে ডিস্টার্ব করবে না, আমি এটা সবাইকে বলবো। হঠাৎ করে নাম্বার নিলাম ভিডিও দেখে দিয়ে এখন মেসেজ করা শুরু করলাম, সেটা করো না, কারণ ওর অফিসের বহুত প্রেশার থাকে। তো তোমরা গ্রুপে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, তাহলে গ্রুপে জিজ্ঞেস করলে সুবিধা কি হয় না, হুম, হুম। ওই কোয়েশ্চেনটা আরো কারোর থাকলে তার জন্য এটা আনসার হয়ে যাবে, যদি ওই রিলেটেড কোয়েশ্চেন থাকে। আফটার সিলেকশন, তার আগে না। এখনো, এখন শুধু টাইম হচ্ছে সবাই পরীক্ষা দিয়ে যাও, মক টেস্ট দাও যত পারবে। আচ্ছা, মক টেস্টের জন্য কি করা উচিত একটু যদি শেয়ার করো, ঝট করে, আমাদের কাছে অল্প সময় আছে, বলে দাও। হুম। মক টেস্ট, মানে মক আমরা টেস্টের জন্য কি করতে? 2-2.5 মিনিট মতো টাইম আছে, 2 মিনিট মতো, বলো। আচ্ছা, হুম। মক টেস্ট গুলো তো একদম মানে যেটা বলছিলাম, আমি আসলে দুটোই বলছিলামই, বলছিলাম যে পরীক্ষার টাইমিং এর অনুযায়ী দেবো, ঠিক আছে? তাহলে পরীক্ষার টাইমিং এ দিলে মানে ওই টাইমটা মাথাটা অ্যাক্টিভ থাকলে একটা আমাদের আইডিয়া রয়েছে। মক টেস্টটা দেওয়ার পর মানে যেদিন আমরা পরীক্ষা অ্যাপ্রোচ করবো অমনি হয় মক টেস্ট অ্যাপ্রোচটা করবো, অমনি হয়। আর ওকে। দেওয়ার পর আমরা ওগুলো অ্যানালাইজ করবো, আমাদের কোথায় ভুল গেছে ওটাকে কি করে ঠিক করা যায়। Like আচ্ছা। যেগুলো সোজা কোয়েশ্চেন হতে পারে চাপে ভুল হয়ে যেতে পারে, তো ওটা একটু রিভিশন এটা ঠিক হয়ে যায়। আচ্ছা।
অমনি হয় পুরো পেপারটাকে অ্যানালাইজ করবো, মানে যাই করবো পুরোটা analyze। অ্যানালাইজ করো। আর একটা জিনিস বলছি, তুমি যখন মেন্স পরীক্ষা দিয়েছিলে মক, মেন্স তুমি কোন জায়গা থেকে মক টেস্ট দিয়েছো সেটা যদি একটু শেয়ার করো সবার সাথে। আমি অলিভ বোর্ড থেকেই দিয়েছিলাম ম্যাক্সিমাম। ওকে ওকে গুড। অলিভ বোর্ড থেকে মেন্স এর মক, যারা যারা যদি ইন্টারেস্টেড কেউ থাকো অলিভ বোর্ড থেকে তোমরা দিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর হুম। জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যদি একটু বলো কোনটা বেটার হবে, কোন কারেন্ট জায়গাটা অ্যাফেয়ার্স থেকে আপনারটা পড়তাম, আপনারটা অ্যাফেয়ার্স। পড়তাম, অলিভ বোর্ড পড়তাম, আর অলিভ বোর্ডের কুইজ গুলো দেখতাম। আচ্ছা আচ্ছা, আমি আমি সবাইকে এখন সাজেস্ট করি অ্যাফেয়ার্স ক্লাউড, অনেক স্ট্যান্ডার্ড, এখন একটু ডেভেলপ হয়েছে ওরা। তো হ্যাঁ 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 হ্যাঁ। তো অ্যাফেয়ার্স ক্লাউড সব কিছু কভার করে, বাট ওর পেড সাবস্ক্রিপশন নিতে হয়। 500 টাকা করে বোধহয় পেড সাবস্ক্রিপশন আছে, 2-3 জন মিলে নিতে পারে। তো সেটা যদি কেউ নিতে পারে করতে পারে। বাকি তো অনেক ওপেন সাইট রয়েছে, মকের জন্য রয়েছে, যে যেখান থেকে হুম, খুশি হুম, দাও। হুম, বাট ও যেখান থেকে পড়েছে ও সেটা বললো যে অলিভ বোর্ড থেকে মেন্সের মক দিয়েছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স ও অলিভ হুম, বোর্ড হুম। থেকে পড়েছে। তো যাই হোক, 18 সবাইকে অল দা 19 বেস্ট। অলিভ বোর্ড হ্যাঁ চলছে। বলো 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 বলো। 18 19 অলিভ বোর্ডই সবচেয়ে বেশি চলেছে। 18-19 অলিভ, এখন অ্যাফেয়ার্স ক্লাউড ওই জায়গাটা নিয়ে নিয়েছে। তো মানে হ্যাঁ এখন হ্যাঁ। অলিভ টেস্ট দেয় সবাই, মক টেস্ট মেন্স লেভেল অলিভ বোর্ডই দেয়। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাফেয়ার্স হুম। ক্লাউড এখন অনেক স্ট্যান্ডার্ড, অনেক স্ট্যান্ডার্ড। আহ, এই আর কি, যা প্রবলেম আসবে ডাউট আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করবে সবাই, কোনো অসুবিধা নেই। এখানেও কমেন্ট করতে পারো, ইউটিউবে হয়তো আমরা এটা দিয়ে দেবো। তো হোপসো অল দা বেস্ট, সবাইকে ভালো থাকো, ভালো করে পড়ো, পরীক্ষা দাও। এই অপরচুনিটি যদি মিস হয়ে যায় তাহলে জানবে বিগ মিস হয়ে গেল। যারা প্রিপারেশন নেয়নি আমি এটা বলবো, যারা একদমই পড়েনি ক্যাজুয়াল ছিল তাদের জন্য একটা বিগ অপরচুনিটি মিস হতে চলেছে। এখনো টাইম আছে, এই 12 দিন যদি তোমরা 18 ঘন্টা 15 ঘন্টা করে 16 ঘন্টা করে টাইম দিতে পারো, তাহলেও এরকম না হবে না। একটু প্রপার প্ল্যানিং করলে 80 মার্কস আউট অফ 190 আশা করছি পেয়ে যাবে। আশা করছি পাওয়া যাবে, এটা পাওয়া যায়। আমি বলছি না যে 190-এর হ্যাঁ, মধ্যে 100 খাওয়া যায়। পেতে হবে, বাট আমি বলছি যে 80-90 মতো নাম্বার, 50% অফ দ্য টোটাল মার্কস পাওয়া যায়। তো সেটাই প্ল্যান করো, যে টোটাল নাম্বার আছে তার 50% শুড বি ইউর টার্গেট। কি কাট অফ আগে ছিল কি হবে জানার দরকার নেই, জাস্ট এটাই প্ল্যান।